রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতিতে জাতিসংঘের উদ্বেগ। বাংলাদেশ মিয়ানমার একমত হলে চালু হতে পারে করিডোর, বললেন আবাসিক প্রতিনিধি। যুদ্ধ চায় না বাংলাদেশ, বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় বললেন প্রধান উপদেষ্টা। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শেখ হাসিনার অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিচারে বাধা ও হুমকির অভিযোগ প্রসিকিউশনের। দেশের কল্যাণে অবদান রাখছে সব শ্রেণী পেশার মানুষ, বললেন ফখরুল। ফ্যাসিস্ট সমর্থকদের কারখানা বন্ধ করা ঠিক হয়নি, মন্তব্য রিজভীর। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন। বাংলাদেশ ও মিয়ানমার সরকার একমত হলে রাখাইনে খাদ্য সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারে জাতিসংঘ। একথা বলছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার দুপুরে এক বিবৃতিতে এসব কথা জানায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। এতে বলা হয়, রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে তারা উদ্বিগ্ন। বাংলাদেশে জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রেখেছে। রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদার করতে কাজ করবে সংস্থাটি। আরও বলা হয়, বাংলাদেশ থেকে মিয়ানমারের সীমান্ত পেরিয়ে যে কোনো মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রথমে দুই সরকারের মধ্যে সম্মতি প্রয়োজন। সীমান্ত অতিক্রম করে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সরকারের অনুমতি নিতে হয়। এছাড়া জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না বলে জানানো হয়েছে। গণতন্ত্র, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। বিগত দিনে সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, প্রশাসক নিয়োগ না করে ফ্যাসিস্ট সমর্থক কিছু ব্যবসায়ীর মিল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি। এটি সরকারের ভুল নীতি। প্রতিবছর মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপি। এবার সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এরই মধ্যে প্রশাসনকে অবহিত করা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে শ্রমিক দল। বাংলাদেশের এই গরিব মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য সমাবেশ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, জুলাই আন্দোলনে শ্রমিক দলের ৭১ নেতাকর্মী, ৩০ জন রিকশা শ্রমিক সহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হয়েছে। অথচ শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ স্বীকার করতে চায় না অনেকে। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান করেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশন মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন। চতুর্দিকে অনেক হানাহানি আছে, বিভেদ আছে, আমাদের দেশেও আছে, সব মিলিয়ে তারপরেও কিন্তু আমরা কখনো আশা হারাই না। আমরা বাংলাদেশ সবসময় ভালোর জন্যে, আমাদের মানুষেরা এখানে ভালোর জন্য সংগ্রাম করে, লড়াই করে। এখনই অন্ধ বন্ধ করব না পাখা, আমরা পাখা বন্ধ করব না, আমরা উঠতে থাকবো, তীরে গিয়ে যেন পৌঁছতে পারি। মির্জা ফখরুল বলেন, নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। এই যে একটা সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। সকলের কথা বলার
যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আবাসিক হল ও ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মী এবং সহযোগী শিক্ষক কর্মকর্তাদের বিচারের দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নারী সংস্কার কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলেন, এই রিপোর্টের মাধ্যমে ইসলামী শক্তিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই কমিশন বাতিল করা না হলে আন্দোলন করে দাবি আদায়ে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী। নারী সংস্কার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ডাকে এক মঞ্চে দেশের প্রায় সবগুলো ইসলামী রাজনৈতিক দলের নেতারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই সভায় নারী সংস্কার কমিশনের রিপোর্টের সমালোচনা করা হয়। ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যেই নীতিমালাগুলো, যেই প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো। আমরা ঘরে ফিরে যাব না, এটা বাতিল করতেই হবে। ইসলামের বিরুদ্ধে কোনো আইন তৈরি হলে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে বলে জানান বিভিন্ন দলের নেতারা। যারা ইসলামকে এখান থেকে দূরীভূত করতে চায়, যারা মুসলমানিত্বকে মুছে দিতে চায়, তারা তাদের আন্তর্জাতিক প্রভুর সমস্ত শক্তি, সমস্ত অর্থ ব্যয় করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই। প্ল্যান একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না। সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না। এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয়। দলগুলোর নেতারা আরও বলেন, তারা কমিশনই মানেন না, তাই রিপোর্টও মানেন না। এই সরকারকে অনির্বাচিত উল্লেখ করে দ্রুত দাবি মেনে নিতে হুঁশিয়ারি দেন নেতারা। প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল, তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই। আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে, আমি বলবো কি, ওই কে বলছে না যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। ধর্মীয় ভিত্তিকে বাতিল করে আইনের নামে ধর্মহীন পরিবার কাঠামো চাপিয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিচার কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার শুনানিতে আদালতে এই তথ্য জানায় প্রসিকিউশন। জানানো হয় 226টি মামলা হয়েছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগের ওপর শুনানি হয়। আর এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভুয়া বা এআই দিয়ে বানানো নয় অডিও রেকর্ডটি শেখ হাসিনার। জানান, নারায়ণগঞ্জে গণহত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া, তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এবং ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত 300টি ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে হয় এই আনুষ্ঠানিকতা। ভার্চুয়ালি সেখানে যুক্ত ছিলেন 4 জেলার উপকারভোগীরা। এই সময় যে কোনো দুর্যোগে তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বলেন, আগস্ট সেপ্টেম্বরের বন্যা স্বাভাবিক দুর্যোগ ছিল না। নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত বানভাসীরা।
গেল বছর আগস্ট সেপ্টেম্বর মাসে প্রবল বন্যায় ভাসে দেশ। বিপর্যস্ত হয় 4টি জেলা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও ফেনী। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত হয় ঘর, যা বিতরণে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে ছিল আনুষ্ঠানিকতা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গৃহ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিল 4 জেলা। পরে অন্তর্বর্তী সরকার প্রধানের তরফ থেকে উপকারভোগীদের কাছে চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসকরা। অনুভূতি ব্যক্ত করেন সহায়তা পাওয়া ব্যক্তিরা। যে ঘর দিছে, এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যরা উপকার হয়েছে। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। ক্ষতিগ্রস্তদের জন্য এই বিশেষ আবাসন প্রকল্পের ব্যাপারে কথা বলেন সেনাপ্রধান। টোটাল 300টা বাড়ির ঘরের মধ্যে 298টা সম্পন্ন হয়েছে। 2টা জমি জটিলতার সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে, এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব অতি শীঘ্র। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই হয় ভয়াবহ বন্যা। এই দুর্যোগ স্বাভাবিক নয় বলেও ইঙ্গিত করেন তিনি। স্বাভাবিক বন্যা ছিল না, অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। শত প্রতিকূলতার মাঝেও এসব ঘর নির্মাণে গুণগত মান ঠিক রাখায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়, এটাও কঠিন ছিল। রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যে কোনো দুর্যোগে ভরসার জায়গা হিসেবে দেশের মানুষ সেনাবাহিনীকে কাছে পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কুর্মিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে ছিল বার্ষিক মহড়া। আকাশ বিজয় নামে হয় এবছরের বার্ষিক মহড়া, যেখানে অন্তর্বর্তী সরকার প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি, এ অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী। কুর্মিটোলা বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025, যেখানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধান বিমান ঘাঁটিতে যাওয়ার পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা ও আন্তঃবাহিনী সমন্বয়ের বহিঃপ্রকাশ ঘটে এই মহড়ায়। বিভিন্ন যুদ্ধ ও পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইউনিট এতে অংশ নেয়। শত্রু এলাকায় অবতরণ ও উদ্ধার কার্যক্রম, যুদ্ধের প্রশিক্ষণ আর যান্ত্রিক দক্ষতার নিখুঁত ফ্লাইপাস ছিল মহড়ার অন্যতম আকর্ষণ। মহড়া শেষে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যুদ্ধ না চাইলেও সার্বিক পরিস্থিতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। ডক্টর ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধের হুমকি দেখা দিয়েছে, যেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এ সময় শান্তি বজায় রাখার উপরও জোর দেন তিনি। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ
মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। করিডোর ইস্যুতে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সিদ্ধান্ত দেশের জনগণ মেনে নেবে না। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন তিনি। এ বিষয়ে সরকারের একক সিদ্ধান্ত নেওয়ার আইনগত সুযোগ নেই বলেও জানান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। করিডোর বা মানবতা করিডোর এটা একটা রাষ্ট্রীয় পলিসি বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত, এবং সেই ক্ষেত্রে সরকারের উচিত রাষ্ট্রের অংশীজন অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে এই রাষ্ট্রীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। যদি সরকার এককভাবে সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই সেই সিদ্ধান্তটা জনগণ মেনে নিবে না এবং রাজনৈতিক দলও মেনে নিবে না। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেই দিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। হাতে থাকা যমুনা নিউজের আপডেট এ পর্যন্তই।